বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়েও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারণ অথবা ইন্টারনাল হ্যাপিনেস সম্পর্কে জানে না, এমনকি বোঝার চেষ্টাও করে না। সত্যি কথা বলতে এমন অনেক স্বামী আছেন, তাদের যদি তার স্ত্রী বলে যে আমি তোমার সাথে মানসিকভাবে ভালো নেই, তারা অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন স্বামীরা চিন্তা করে এবং স্ত্রীকে এটাও বলে, তোমার ভরণ পোষণ সব কিছু দায়িত্ব আমি নিচ্ছি, তাহলে কেন তুমি ভালো নেই? তারা এই কথাগুলো কেয়ারও করে না। কিন্তু কোনো মেয়ে শুধু খাওয়া আর পোশাকের জন্য স্বামীর সংসারে আসে না। একটা মেয়ে বাবার বাড়িতেও খাওয়া এবং প্রয়োজন ছাড়া থাকে না। এমনকি যে কোনো মানুষই যেখানে থাকুক না কেন, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেয়। তাই সব কিছুর পরে দিন শেষে অন্তত একবার নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করুন, সে ভালো আছে কিনা, সে আপনার থেকে আসলে কি চায়, আপনার সাথে সে খুশি আছে কিনা। আসসালামু আলাইকুম, আমি রিমা যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে ব্লগের শুরুতে যে কথাগুলো বললাম, ওই কথাগুলো কিন্তু পুরুষদের ক্ষেত্রে, তারপরেও আমি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর সেই সাথে আমি বেলকনিতে 4টা গাছ রেখেছি। ওই যে গত ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম নার্সারিতে গিয়েছিলাম, তো সেখান থেকে ওই 4টা গাছই নিয়ে এসেছি। ওখানে 2টা চন্দ্রমল্লিকা, একটা পিটুনিয়া আর একটা গাছ, আমি সঠিক ওই গাছটার নাম বলতে পারলাম না। ওই গাছটা কিন্তু এর আগেও আমার ছিল 2 বছর আগে, তো গাছটা মারা গিয়েছিল। আমার যে কী পরিমাণে যে কষ্ট লেগেছিল। তো ভেবেছিলাম যে আমি যদি কখনো ওই গাছ আবার পাই তাহলে নিয়ে আসবো, কারণ ওই গাছটা আমাদের এখানে সবসময় পাওয়া যায় না। তো যাই হোক, আমি কিন্তু বাড়ি থেকে অনেক দূরে এসেছি। আমি সকালে বেলকনির ওই অংশটুকুই ক্যাপচার করে রেখেছিলাম। তো আজকে আপনাদের সঙ্গে আমার ঘর, আমার কাজ, আমার রান্না ওগুলো কোনো কিছুই শেয়ার করছি না। তো আমি এসেছি গ্রামে আমার খালাবাড়ি বেড়াতে। খালাবাড়ি বলতে হচ্ছে আমার আম্মুর ফুফাতো বোন। আমি বিয়ের আগে এই খালাবাড়ি এসেছি আর বিয়ের পরে এই প্রথম আসলাম। আপনাদের ভাইয়া কিন্তু আসেনি। আমি আর আমার আব্বাজান এসেছি। শুক্রবার না হলে আপনাদের ভাইয়া কোথাও যেতে পারে না। তো বলল তোমরা এবার যাও, পরবর্তীতে আমি আর একদিন যাব। তো আমি আর আমার আব্বাজান এসেছি, আর আমার আম্মু তো এখানে আরও 2 দিন আগে এসেছে। তো আম্মু আসার পরে খালা একভাবে আমাকে ফোন দিচ্ছে যে তুমি এবার আসো, তোমার আম্মু যখন এসেছে তখন তুমি আসো, না হলে তুমি আর পরে আসবে না। তো যাই হোক, আমি এই যে খালাবাড়ি আসার পরে একটু একটুই ক্যাপচার করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে কোথাও বেড়াতে গেলেও ওইভাবে ক্যাপচার করা হয় না, আবার বাড়িতে মেহমান আসলেও কিন্তু সব কিছু ওইভাবে সুন্দর করে ক্যাপচার করে শেয়ার করা সম্ভব হয় না। তো খালা এখানে হালকা পাতলা একটু নাস্তা দিয়েছে, এই যে আমার আব্বাজান আর এটা হচ্ছে আমার খালাতো বোনের ছেলে। তো ওরা দুজনে বসে একটু খাওয়া দাওয়া করছে, আর খালাতো মাটির চুলায় রান্না করবে, সব কিছু কেটে পরিষ্কার করে নিচ্ছে। আর ওই পাশে আমার খালাতো বোনটা বসে রয়েছে, ও শ্বশুরবাড়ি থেকে বেড়াতে এসেছে, ও থাকে সিলেটে। তো যাই হোক, কিছুটা সময় তো খালাদের বাড়িতে ঘোরাঘুরি করলাম। আর এটা হচ্ছে খালাদের পুকুর। তো পুকুরটা না অনেক বড়। অনেক ছোট থাকতে আমি এখানে এসেছিলাম, তো মনে হচ্ছে যেন পুকুরটা একটু ছোট হয়ে গেছে, আমার কাছে সেরকম মনে হচ্ছে। তো যাই হোক, আমি তো অনেক বছর পরে এসেছি, তাই চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক বছর পরে আসলে যেমন একটা আগ্রহ থাকে যে সব কিছু ঠিক আছে কিনা। আগে খালাদের মাটির ঘর ছিল, এখন তো দেখছি একটা পাকা বিল্ডিং করেছে। আর পুকুরে অনেকগুলো হাঁস সাঁতার কাটছে। তো আমার আব্বাজান বলছে, আম্মু হাঁসদের কি শীত লাগে না, ওরা এই ঠান্ডা পানিতে কিভাবে গোসল করছে? তো যাই হোক, আব্বাজানকে একটু বুঝিয়ে বলছিলাম যে হাঁসদের তো শীত লাগে না। তো ওইটা হচ্ছে খালাদের বাড়ি আর এইটা হচ্ছে পুকুর। তো অনেকটা ঘোরাঘুরি করেছি আমি আর আমার আব্বাজান। তো বাড়িতে কিছুটা সময় কাটিয়ে আমার এই খালাতো ভাইকে বললাম যে চলো তো একটু আমরা বিলের দিকে যাই। তো আমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, কারণ এই বিলের ভিতরে একটা কুয়ো ছিল, কিন্তু অনেকটা দূরে। আমি অনেক হেঁটেছি, তারপরেও সেখানে আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি, আমি অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো এগুলো সব আমার খালাদের ফসলের জমি, তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এগুলো সব আমার এই ভাইটা এখন দেখাশোনা করে, কারণ আমার খালু মারা গেছে প্রায় 3 বছর হলো।
আমার না গ্রামে বেড়াতে আসলে ঘরের ভিতরে থাকতে একটু ভালো লাগে না, শুধু মনে হয় যে মাঠ ঘাট বিল দিয়ে আমি একটু ঘুরে বেড়াই। এখন যেহেতু শীতের সময়, মানে রোদ্রে আসলে তো কোনো সমস্যা নেই, এই জন্য আমার আব্বাজান আমি এই ভাইটাকে নিয়ে আমরা বিলের দিকে ঘুরতে এসেছি। আর এই যে দেখুন কত সুন্দর সরিষা ফুল ফুটে রয়েছে, এটাও কিন্তু আমার খালাদের সরিষা ক্ষেত। আর সরিষা ক্ষেত দেখলে তো এখন সেখানেই মনে হয় যে দাঁড়িয়ে থাকি আর কোথাও যাব না। তো আপনারা এই রোদ্রে সরিষা ক্ষেত দেখতে থাকুন আর আমার সাথে ঘুরতে থাকুন। সেই সাথে আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর আমি আজকে দিয়ে দিব। আর যে লাইফস্টাইল থেকে রেশমি আপু, তাসকিয়াজ ডেইলি ব্লগ থেকে একটা আপু, এই আপুর নাম আমি জানি না। তো দুজন আপু আমার কাছে জানতে চেয়েছিল আমি রসুন পেঁয়াজ রাখার জন্য যে র্যাকটা নিয়েছিলাম রান্নাঘরে, ওই র্যাকটার প্রাইস কত পড়েছে। তো আপুরা ওটার প্রাইস আমার কাছ থেকে নিয়েছিল 410 টাকা। তোমরা যদি দুজন আজকে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে কিন্তু দামটা জানতে পারবে। তো এর মধ্যে কিন্তু অনেকটা সময় কেটে গেছে, আমি বাড়িতে এই যে চলে এসেছি। খালা মুরগির মানে দেশি মুরগি রান্না করেছে আর চিটা রুটি। কি বলবো, মাটির চুলার দেশি মুরগি চিটা রুটি এত মজা হয়েছিল, কতটা যে তৃপ্তি সহকারে আমি আর আমার আব্বাজান খেয়েছিলাম। তো সবাই মিলে কিন্তু এখানে একসঙ্গে খাওয়া দাওয়া করছি। আর আজকে যেহেতু আমি থাকবো না, খালা অনেক জোর করেছিল আমাকে থাকার জন্য। তো আপনাদের ভাইয়া বলেছে যে না, তুমি আর আব্বাজান বাড়িতে চলে আসবে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন আমি তো চলে আসবো সন্ধ্যার আগে আগেই। তো খালা মানে গাছ থেকে আমার জন্য কিছু সিম, মানে খালার বাড়িতে যে সবজিগুলো হয় সেই সবজিগুলো একটু তুলে নিচ্ছে, আমাকে দিয়ে দিবে। তো এখন আমি আর একটা আপুর কমেন্টসের মানে উত্তর দিব। তাবাসসুম কথা আইডি থেকে আপু আমার কাছে জানতে চেয়েছিল আমার যে ডাইনিং টেবিলের চেয়ার, এই চেয়ারের প্রাইস কত করে নিয়েছে। তো আপুকে কিন্তু আমি একটু সংক্ষেপে জানিয়েছিলাম, এখন একটু বিস্তারিত বলি। আপু, আমি কিন্তু ওই চেয়ার আলাদাভাবে কিনিনি, যেহেতু আমার ডাইনিং টেবিলটা মানে একটা সেট সহকারেই নিয়া। আর আমার টোটাল ডাইনিং টেবিলটা পড়েছিল ৬৮,০০০ টাকা। আর ওটা কিন্তু ওর কাঠটা হচ্ছে পাহাড়ি যে সেগুন কাঠ আছে সেটা। এমনি ডাইনিংয়ের উপরে ওটা তো গ্লাস, আর বাদবাকি যা আছে সব কিছুই তো কাঠ। আর আমার ডাইনিং টেবিলটার বয়স কিন্তু 10 বছর হয়ে গেছে। আপু, তুমি তো, আমি জানি তুমি আমার ভিডিওটি দেখবে, আর তুমি তাহলে তো এই যে বিস্তারিত সব কিছুই জানতে পারবে। তো সন্ধ্যার পরপরই খালাদের বাড়ি থেকে রওনা দিয়েছিলাম। আর এটা হচ্ছে খালাদের বাড়ির মানে মানে যখন চলে আসব তার আগের কিছুটা অংশ একটু ক্যাপচার করলাম। খালা তো সবজিগুলো নিয়ে সব সুন্দর করে প্যাকেট করছে, আমার সঙ্গে দিয়ে দিবে মোটামুটি খালার বাড়িতে যে সবজিগুলো হয়। তো তারপরেও আমি অনেক কিছু আনিনি, কারণ ব্যাগটা অনেক ভারী হয়ে যাচ্ছিল। আমি বললাম খালা এত কিছু নিব না। আমাকে বলছিল যে তুমি যাবে গাড়িতে করে, তোমার সমস্যা কী? তা আমি বললাম না থাক, আমি পরে আবার আসবো তখন নিয়ে যাব। তো আমি যখন খালাদের বাড়ি থেকে রওনা দিই তার কিছুটা সময় আগে আপনাদের ভাইকে একটু ফোন করে বলেছিলাম যে আমরা এবার রওনা দিচ্ছি। এরও একটা কারণ আছে, আমি একা নদী পার হতে পারি না। অনেক পানি দেখলে আমার হার্টবিট বেড়ে যায়, আমার হাত পা কেমন যেন কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, মানে অনেক পানি আমি দেখতে পারি না। আমরা যখন খালাদের বাড়ি যাই সে কিন্তু নদী পার করে ওই পারে আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে তারপর এসেছিল। আবার বলেছিল যে তোমরা যখন আসবে অন্তত মানে 30-40 মিনিট আগে আমাকে জানাবে, আমি ওই পারে গিয়ে বসে থাকবো। তো আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু চাই একজন দায়িত্বশীল এবং যত্নবান পুরুষ। আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাক কি বলবো, অনেক রহমত, আমাকে এমন একজন জীবনসঙ্গী দান করেছেন। সে তো কখনো আমাকে একা ছাড়ে না। আর তারপরেও যদি কখনো আমি তাকে ছাড়া একা কোথাও যাই আমার আব্বাজানকে নিয়ে, এত কয়েকবার ফোন করবে কি বলবো, তার ফোনের অত্যাচারে তো মাঝে মধ্যে পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা। তো সে কিন্তু মোটামুটি ও নদীর ওই পারে গিয়ে বসেছিল আমাদেরকে নিয়ে আসার জন্য। আর এই যে দেখুন, এর মধ্যে কিন্তু আমি বাড়িতেও চলে এসেছি। আর এই যে আমার খালা তার ভালোবাসা দিয়ে দিয়েছে, তার বাড়িতে সে নিজে হাতে যে গাছগুলো লাগিয়েছে, এই সিমগুলো যে কি পরিমাণে মজা। এই সিম আনার পরে কিন্তু আমি রান্না করে খেয়েছি, তারপরে কিন্তু আপনাদের সাথে আমি ভয়েস দিচ্ছি। তো এখানে সিম, পেঁপে, আর ওটা হচ্ছে বিচি কলা। আমরা তো বিচি কলা বলি, আবার আমাদের আঞ্চলিক ভাষায় বলে দয়ার কলা। যাই হোক, আমি তো বলি ওই কলার মনে অনেক দয়া, এই জন্য ওর নাম হচ্ছে দয়ার কলা। আর এখানে এই যে কিছু পুঁই শাক দিয়েছে মেচুরি সহ। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।